সুভাষচন্দ্র বসু। বাংলা মায়ের দামাল ছেলে সুভাষচন্দ্র সারা পৃথিবীর বৈপ্লবিক আন্দোলনের ইতিহাসে এক অবিস্মরণীয় ব্যক্তিত্ব। আজও তার অন্তর্ধানকে ঘিরে রহস্যের বাতাবরণ। আমরা এখনও জানি না তিনি মহাপ্রয়াত হয়েছেন কিনা। 1897 সালের 23শে জানুয়ারি কটক শহরে সুভাষচন্দ্রের জন্ম হয়েছিল। বাবা জানকীনাথের বাসভূমি ছিল দক্ষিণ 24 পরগনার কোদালিয়া গ্রামে। তিনি কটক শহরে আইন ব্যবসা শুরু করেন। সুভাষের ছোটবেলা কেটে গিয়েছিল রেভেন্স কলেজিয়েট স্কুলে। এই স্কুলের প্রধান শিক্ষক বেণীমাধব দাস সুভাষের সুপ্ত প্রতিভার সন্ধান পেয়েছিলেন। কলকাতায় এসে ভর্তি হলেন প্রেসিডেন্সি কলেজে। সেখানে একটি অনভিপ্রেত ঘটনা ঘটে, তাই তাকে কলেজ পরিত্যাগ করতে হয়। পরবর্তীকালে স্কটিশ চার্চ কলেজ থেকে বিএ পরীক্ষায় পাশ করে গেলেন ইংল্যান্ডে। ইন্ডিয়ান সিভিল সার্ভিস পরীক্ষায় উত্তীর্ণ হলেন। বিলেতের ডিগ্রি নিয়ে অন্তরে শান্তি পাচ্ছিলেন না সুভাষচন্দ্র। দেশে ফিরে এসে চিত্তরঞ্জন দাশের সঙ্গে যোগাযোগ করলেন। ভারত তখন পরাধীন। ব্রিটিশ বিরোধী আন্দোলনের অন্যতম নেতা হয়ে উঠলেন সুভাষচন্দ্র। সুভাষ মাত্র 27 বছর বয়সে কলকাতা কর্পোরেশনের চিফ এক্সিকিউটিভ অফিসার নির্বাচিত হয়েছিলেন। তিনি একটির পর একটি ব্রিটিশ বিরোধী আন্দোলনে নেতৃত্ব দিতে থাকেন। তাকে বারবার কারাবরণ করতে হয়। জাতীয় কংগ্রেসের সভাপতির পদও গ্রহণ করেছিলেন। মহাত্মা গান্ধীর সঙ্গে মতান্তর হওয়ায় এই পদ থেকে নিজেকে সরিয়ে ফেলেন। স্থাপন করলেন ফরওয়ার্ড ব্লক। তাকে স্বগৃহে অন্তরীণ করে রাখা হয়েছিল। পুলিশের চোখে ধুলো দিয়ে মধ্যরাতে বাড়ি থেকে মহানিষ্ক্রমণে বেরিয়ে গেলেন ইউরোপে। যোগাযোগ করলেন হিটলারের সঙ্গে। তারপর এক রুদ্ধশ্বাস সাবমেরিন অভিযানে দক্ষিণ পূর্ব এশিয়াতে এসে উপস্থিত হলেন। সেখানে আজাদ হিন্দ ফৌজের নেতৃত্ব গ্রহণ করলেন। সুভাষের আজীবনের স্বপ্ন ছিল ব্রিটিশের বিরুদ্ধে সশস্ত্র সংগ্রামে অবতীর্ণ হওয়া। এই কাজে তিনি প্রথম দিকে সফল হয়েছিলেন। আজাদ হিন্দ ফৌজ ঝড়ের গতিতে ভারতীয় ভূখণ্ডের দিকে এগিয়ে চলে। এমনকি মণিপুরের মৈরাঙে স্বাধীন ভারতের জয় পতাকা উড্ডীন করা হয়। তখন দ্বিতীয় বিশ্বযুদ্ধের গতি প্রকৃতি একেবারে পাল্টে গেল। এতদিন জাপানি বাহিনী অপ্রতিরোধ্য গতিতে এগিয়ে যাচ্ছিল। এবার বোধহয় পরাজয়ের পালা। দেখা দিল প্রাকৃতিক দুর্যোগ। আজাদ হিন্দ ফৌজ মহা সংকটের মধ্যে দাঁড়াতে বাধ্য হলো। সুভাষ তখনও তার দৃঢ়তা বজায় রেখেছিলেন। নিয়মিতভাবে কুচকাওয়াজে যোগ দিতেন। সেনাবাহিনীর সামনে উদ্দীপ্ত ভাষণ তুলে ধরতেন। বলতেন, তোমরা আমাকে রক্ত দাও, এর বিনিময়ে আমি তোমাদের স্বাধীনতা দেব। শেষ পর্যন্ত সুভাষ বুঝলেন এই যুদ্ধে পরাজয় অবশ্যম্ভাবী। তাই শেষে ভাষণ দিয়ে তাইহোকুর উদ্দেশ্যে বিমানযাত্রা করলেন। এর পরের ঘটনা রহস্যে ঢাকা। অনেকে বলে থাকেন বিমান দুর্ঘটনায় সুভাষের মৃত্যু হয়েছে। অনেকে বলেন না, তিনি হয়তো কোথাও আত্মগোপন করেছিলেন। 1945 সালের 14ই মে ব্যাংকক শহরে এসে পৌঁছান। 16ই আগস্ট সিঙ্গাপুর থেকে টোকিওর উদ্দেশ্যে যাত্রা করেন। এরপর তার আর কোনো সন্ধান পাওয়া যায়নি। এখনও হাজার হাজার ভারতবাসী মনে প্রাণে বিশ্বাস করেন যে বিমান দুর্ঘটনায় সুভাষের মৃত্যু হয়নি। হয়তো স্বাভাবিক কারণেই বার্ধক্যজনিত রোগে তিনি মহাপ্রয়াত হয়েছেন। ভারতবাসীর মনে এখনও সুভাষ বেঁচে আছেন এক চিরস্বাধীন সত্তা হিসেবে। তার অনমনীয় সাহসিকতা, স্বাধীনতার ইচ্ছা, তীব্র স্বদেশপ্রেম আজও প্রতি মুহূর্তে আমাদের উদ্বুদ্ধ করে এক নতুন ভারত গড়ার। সুভাষচন্দ্রের বাণী, স্বাধীনতা বলিতে আমি বুঝি সমাজ ও ব্যক্তি, নর ও নারী, ধনী ও দরিদ্র, সকলের জন্য স্বাধীনতা। শুধু ইহা রাষ্ট্রীয় বন্ধনমুক্তি নহে, ইহা অর্থের সমান বিভাগ, জাতিভেদ ও সামাজিক অবিচারের নিবারণ ও সাম্প্রদায়িক সংকীর্ণতা ও গোঁড়ামি বর্জনও সূচিত করে।